তাই বলি, আমরা এই বাংলাকে রক্ষা করব, আমরা এই ভারতবর্ষকে রক্ষা করব। হিন্দু মুসলিমের বিভেদ আমরা হতে দেব না। আমি একজন ব্রাহ্মণের ছেলে, আমি গীতা, উপনিষদ, বেদ সবকিছু পাঠ করেছি। সকল বিষয়ের এক কথা, হযরত মুহাম্মদ যেটা বলেছেন, রামকৃষ্ণদেব বলেছেন, শ্রীকৃষ্ণদেব বলেছেন যে ঈশ্বর এক এবং অভিন্ন, ওনার কথার কোনো আলাদা হয় না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ওই একই জায়গা থেকে সৃষ্টি হয়েছি। তাই আমরা বলতে চাই যে আমরা এক বৃন্তে দুটি কুসুম। আমার এখানে আমাদের বাপ্পাদ আছেন কলিমুদ্দিন, আমি ব্রাহ্মণের ছেলে প্রবীর চক্রবর্তী। আজকে সারা বাংলায় যে অশান্তির আগুন ছড়াতে চাইছে, সেই আগুন আমরা এই রাসবিহারী বসু আর ওখানে রাসবিহারী ঘোষ, স্যার রাসবিহারী ঘোষ এবং স্যার রাসবিহারী বসু, ওনাদের যে অনুপ্রেরণা ছিল, তার অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই বর্ধমানের ছেলেরা আমরা দেখিয়ে দিয়ে যাব তোমাদের বিরুদ্ধে আমরা লড়তে পারি কিনা। আমার পাশে আছে কলিমুদ্দিন, আমি প্রবীর চক্রবর্তী, আমরা এক এবং অভিন্ন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি বর্ধমানের সুবলদা বলে একটি জায়গা, যেখানে রাসবিহারী বোসের জন্মভিটে। মানে খুব ছোটবেলা থেকে বিপ্লবীদের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। ভগৎ সিং এবং নেতাজি সম্পর্কে মানে তার আদর্শ ফলো করি ছোটবেলা থেকে, সেটা আমার ফেসবুকে উল্লেখ করা আছে। এবং আমার চ্যানেলে বিভিন্ন বিপ্লবীদের জীবন আদর্শ নিয়ে এর আগেও প্রচুর ভিডিও করেছি। কিন্তু সরাসরি বলা যায় আচমকাই বর্ধমানে এসেছিলাম এবং এক বন্ধুর বাড়িতে, সেখান থেকে শুনলাম পাশেই নাকি রাসবিহারী বোসের জন্মভিটে। আমি চলে এসেছি সেখানে এবং তাকে স্মরণ করে এখানে একটা ফলক আর কি করা হয়েছে, এই জাস্ট রিসেন্ট কয়েক বছর আগে 2018-তে। কিন্তু এই জায়গাটাকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এই জায়গা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা বাম আমলে হয়নি। এবং তার করুণ অবস্থা আপনাদের আমি দেখাবো। যে বাড়িতে তিনি থাকতেন, যেখানে জন্মেছিলেন, সেই বাড়িটা এখন নেই, শুধু একটা টয়লেট পড়ে রয়েছে। বাকি পুরনো কোনো স্মৃতি সেখানে নেই। পুরো একদম ফুলের বাগান, ফলের বাগান করা হচ্ছে, ঘিরে রাখা হয়েছে, নতুন ট্রাস্ট তৈরি হয়েছে, তারা চেষ্টা করছেন রক্ষণাবেক্ষণ করার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবাংলায় এরকম হারিয়ে যাওয়া প্রচুর বিপ্লবী মনীষীদেরকে আবার নতুন করে সংরক্ষণের চেষ্টা হচ্ছে, মানুষের সামনে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের সম্মান দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের সঙ্গে এখানে গ্রামের বহু মানুষ রয়েছেন, তাদের সাথেও কথা বলবো। তার আগে আমরা চলে আসি ঠিক যে জায়গাটায় রাসবিহারী বোস ছিলেন, তার বাড়ি ছিল, এবং সেই জায়গাটা আমরা যাব। এবং এই জায়গাটা কিন্তু একটা মনে হচ্ছে কিছু গাছপালা লাগানো হয়েছে নতুন, কিন্তু এই জায়গাটা দেখলে মনে হবে না যে এখানে কোনোদিন কোনো ঘরবাড়ি ছিল, দেখে মনেই হচ্ছে না, কারণ এই পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কিন্তু এখানেই রাসবিহারী বোসের তিনি এখানে বসবাস করতেন, এখানেই জন্মেছিলেন এবং খুব অল্প বয়সে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে জাপানে চলে যান এবং জাপানে গিয়ে সেই বিখ্যাত ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সবচেয়ে বড় বাহিনী আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন এবং সেটা পরবর্তীকালে নেতাজিকে সমর্পণ করেন। নেতাজি সেটাকে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সেই রাসবিহারী বোস মানে বলা যায় যে তিনি হচ্ছেন মানে ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনের সবথেকে বড় স্থপতি একজন। আমরা নেতাজিকে স্মরণ করতে গেলে তাকে সবার আগে স্মরণ করতে হয়, কারণ নেতাজির রাজনৈতিক গুরু, বা বলা যায় যে নেতাজির স্বাধীনতা সংগ্রামের সবথেকে বড় যে হাতিয়ার আজাদ হিন্দ ফৌজ, সেটাকে কিন্তু রাসবিহারী বোসই তুলে দিয়েছিলেন তার হাতে, এবং যার জন্য আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি। এবং এখানে দেখুন একটা তুলসী থান রয়েছে আর একটা টয়লেট রয়েছে। এছাড়া কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তার ঘর ছিল, মাটির ঘর, সেটা মাটিতে মিশে গেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন জায়গাটাকে সংরক্ষণ করার, নতুন করে এখানে একটা ট্রাস্ট তৈরি করেছেন, তারা আবার মোটামুটি জাগিয়ে তোলার চেষ্টা করছেন সেই আদর্শ বা বিপ্লবী সত্তাটাকে রাসবিহারী বোসের। আমরা এই এলাকার ঠিক পাশে প্রতিবেশী যিনি থাকেন তার কাছ থেকে শুনবো, বয়স্ক মানুষ, তার বাড়ি হচ্ছে এই পাশে যিনি প্রতিবেশী রয়েছেন তার বাড়িটা দেখলে বুঝতে পারবেন ব্রিটিশ আমলের বাড়ি। তো সেই বাড়ির সব থেকে বয়স্ক যিনি আছেন তার কাছ থেকে আমরা শুনবো। আমরা একটু ছায়া জায়গা যাই, তিনি আমাদেরকে বলবেন মোটামুটি তার স্মৃতিতে যেটুকু আছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন। এই যে আপনার বাড়ির পাশে এত বড় একজন মহান বিপ্লবী এখানে বাস করতেন, মানে আপনার স্মৃতিতে কিছু আছে? মানে আমার অনেক আগে, তো অনেক আগে, অনেক আগে শুনেছেন তো? হ্যাঁ শুনেছি, তবে আমি তো কলকাতায় থাকতাম, ওখানে আমার জন্ম। আর এখানে আমি এসেছি আপনার 65 সালে। তো আপনার পূর্বপুরুষরা তো এখানে ছিলেন কিছু? পূর্বপুরুষ বলতে দাদু ছিলেন, কিন্তু না থাকাই।
তার কোনো ইয়ে ছিল না। এই যে আপনাদের বাড়িটা তো ব্রিটিশ আমলের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, 90 বছর বয়সী বাড়িটা। বাহ! তো এখানে রাসবিহারী বোস ছিলেন, এবং তারপর তো জাপানে চলে যান, হুম জাপানেই বিয়ে করেন, হুম ওখানেই হুম ওখানেই মারা যান তিনি। হুম হুম। কিন্তু এই যে এই জায়গাটা মানে কতদিন ধরে দেখছেন এইভাবে পড়ে আছে? এই জায়গাটা তো আমি আমি যতদিন এসেছি ততদিন দেখছি পড়ে আছে। তবে এখানে ওরা বাস করতো বসেরা। হুম। বসেরা ছিল, ওখানে ঘর ছিল, এখানে 2 তলা 1.5 তলা মাটির ঘর ছিল, এখানে 1.5 তলা মাটির ঘর ছিল। এদিকটা ছিল নির্মল বোসের, আর ওদিকটা ছিল নগেন বোসের। কিন্তু ওই যে ভিটেটা, ওইখানে নাকি ডুপ্লিসিটি হয়েছে বলে আমার মনে হচ্ছে। ও। হ্যাঁ, এটা মানে এইখানে একটা প্লট রয়েছে, আর ওই প্লটটার সঙ্গে ইন্টারচেঞ্জ করে কিছু একটা করে ওইখানে নগেন বোস বাস করতো। অরিজিনাল রাসবিহারী বসুর জন্মস্থান হচ্ছে ওইখানে একটা গোয়াল ঘরে, হুম। আমার বাবার মুখে শোনা, বুঝলেন তো? তো সেইটা কি ব্যাপার হয়েছে, আর এসে ওইখানকার পাচ্ছি, কিন্তু তারপরে আর নেই, এখানে চলে এটা কি একটা গোলমাল হয়েছে সেটা ঠিক ধরতে পারছি না। তবে আপনার সিপিএম পিরিয়ডে কোনো উচ্চবাচ্চা নেই, কিচ্ছু করেনি আমাদের। এই আপনার ইয়ে আসছে, মামাটি সরকার আসার পর থেকে এই দেখুন ওখানে একটা ফলক রয়েছে, এটা করেছে, এই গার্ড ওয়ালটা হয়েছে শুধু, আর এইটা এই পায়খানা বাথরুম। তারপর ওই জমি সংক্রান্ত কিছু ব্যাপার, ভিটে সংক্রান্ত কিছু ব্যাপারে আটকে আছে, এইটাই ক্লিয়ার হয়ে গেলেই সব হয়ে যাবে। ওরা এখন ইয়ে করেছে, হ্যাঁ ওরা ট্রাস্ট করেছে, আমাদেরও গ্রাম থেকে ট্রাস্ট করা হয়েছে। তো ওদের ট্রাস্ট এখন আমাদের ট্রাস্টের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে চাইছে, এইগুলো সব ওরা দিয়ে দেবে বলেছে। সুতরাং এবার একটা বড় স্কিমে কিছু করা যেতে পারে। ওকে, তার মানে সরকার চেষ্টা করছে, বাম আমলে কিছু না হলেও এবারে সরকার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি এখানে তার স্মৃতিটাকে ধরে রাখা, সংরক্ষণ করার একটা ব্যবস্থা চলছে। ওইখানে একটা প্লেট আছে দেখুন, ওই প্লেটটা সব উল্লেখ করা আছে। ওকে ওকে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে জমি সংক্রান্ত একটা বিষয়, আমরা কিন্তু কিছুক্ষণ আগে যখন রাসবিহারী ঘোষ ব্যারিস্টার তার ওখানে কাছারি বাড়ি গেছিলাম, ওখানেও কিন্তু ঠিক এই ধরনের একটা জমি সংক্রান্ত সমস্যাটা কোথায়, এই বিপ্লবীরা তাদের নিজের জায়গা জমি ছেড়ে দেশকে মানে স্বাধীন করার জন্য ভিটেমাটি ছেড়ে বাইরে চলে যেতেন, ফলে তাদের সেই জমি জমার কাগজপত্র সংরক্ষণ ঠিকঠাক হয়নি, বা পরবর্তীকালে যে সরকারগুলো এসছে তারাও ঠিকঠাক সেটাকে মেনটেন করেনি, ফলে এখন যেটা হচ্ছে সংরক্ষণ করতে গিয়ে কিছু আইনি কাগজপত্র সমস্যাটা হচ্ছে। তবুও চেষ্টা হচ্ছে যে এই জায়গাটাকে মানে খুব ভালো করে একটা সংরক্ষণের ব্যবস্থা করে তার স্মৃতিটাকে, তার আদর্শটাকে তুলে ধরা। এখানে আরো বহু মানুষ রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলবো। বিষয়টা হচ্ছে যে এখানে যারা এই ট্রাস্ট বা এই জায়গাটাকে, স্মৃতিটাকে ধরে রাখা, সংরক্ষণ করার চেষ্টা করছেন, এখানে বহু মানুষ রয়েছেন। দাদা, এখানে আপনারা এটা কি বার্তা দিতে চাইছেন? এই যে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে, মনে হচ্ছে এটা অনেক আগে থেকে আপনারা তৈরি করেছেন, এটা কি চাইছেন? আপাতত আমি এই ট্রাস্টের একজন কর্মকর্তা। আমরা চাচ্ছি এখানে নানা সময় নানা ধরনের অনেক মিনিস্টার থেকে আরম্ভ করে সমস্ত রিপোর্টার সমস্ত কিছু ব্যাপারে অবগত আছেন, তা সত্ত্বেও আমাদের এটা হচ্ছে না। পরবর্তীকালে জানা গেল জমি সংক্রান্ত ব্যাপার, যেটা ডুপ্লিসিটি করা হয়েছে, আমার দাদা উনি বললেন। এখন আমরা চাচ্ছি এখানে একটা ছোট্ট করে ট্যুরিস্ট রুম হোক, ওনার একটা ফলক হোক, এবং যাতায়াতের রাস্তাটা আরো যাতে সুন্দর হয়, এই ধরনের কিছু একটা, মানে বাইরে থেকে এসে পর্যটন কেন্দ্র এবং একটা লাইব্রেরি, ওনার একটা লাইব্রেরি, যত কিছু আছে এই রকম ধরনের কিছু সংগ্রহ করা থাকবে, তার মধ্যে যারা এসে প্রত্যেকে দেখতে পাবেন, এটা আমাদের বিশেষ মানে প্রার্থনা, তার জীবন আদর্শকে এখানে তুলে ধরা। আর সব থেকে প্রথমে বলি, আগে তো আমরা বুঝতাম, ছোট যখন ছিলাম, আমার বয়স হচ্ছে 57 বছর, আমার মা ছিলেন 107 বছর বয়সে, 2021-এ মারা গেছেন। উনি বলতেন ওই রেশো যেদিন আসতো সেদিন কিন্তু এখানে লাল মুখ চলে আসতো, লাল টুপিওয়ালা পুলিশ, হ্যাঁ ব্রিটিশের পুলিশ। ও বাড়িতে থাকতে পারতো না, রাত্রিবেলা পার হয়ে গিয়ে ওই পাড়ায় আগুড়িপাড়া বলে জায়গাটি রয়েছে, ওদের গোয়ালে থাকতো কিংবা কারুর বাড়িতে থাকতো, এবং অজানা থাকতো সেই ব্যাপারটা। আবার সকালবেলা এসে তারপরে আবার চলে যেত চন্দননগর, এরকম একটা শুনেছি। আমার পিসিও ছিলেন 102 বছর বয়সে মারা গেছেন, ওনার কাছ থেকেও গল্প শুনেছি। ছোটবেলা থেকে আমার খুব এনার প্রতি খুব ইন্টারেস্টেড। 2014 সালে আমরা একটা বিশাল বড় অনুষ্ঠান করেছিলাম, 100 বছর জাপান যাত্রা। তখন বাপ্পাদারাও মানে ব্লক থেকে সমস্ত কিছু করেছিলেন, এখানে এসেছিলেন
জাপানি কনসুলেট মিৎসুতাকে নোমাহাতা, জাপানি কনসুলেট, উনি এসেছিলেন। এবং আমাদের সমস্ত জেলা পরিষদ থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সবাই এসেছিলেন। নাইট স্টে হয়েছিল এবং সমস্ত কিছু অনুষ্ঠান করেছে। তখন থেকেই আমরা চিন্তা ভাবনা আরো জোরদার করে লাগি যে এইখানে কিছু এমন একটা হোক যে এত দেশের মানুষ, এই যে 25শে মে জন্মদিন, এখানে হয়তো কোনো কোনো যাদের এরকম আত্মা কাঁদে, যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছে এবং স্বাধীন শুধু করেনি, ভারতবর্ষকে এমন একটা রাস্তা দেখিয়েছে যে এখনো যেমন তখনও তেমন ছিল, যে যে ভালো কাজ করবে তার প্রতি শত্রু। তখন ওই রাসবিহারী যে ওখানে চলে গিয়েও ভুলে যায়নি দেশকে, এটাই তার আমাদের নমুনা। তিনি তৈরি করেছিলেন ফাউন্ডার অফ আজাদ হিন্দ ফৌজ। সেই ফৌজ দ্বারা উপযুক্ত মানুষ পেয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে, ওনার হাতে সিঙ্গাপুরে তুলে দেন যে এই ভার দায়িত্ব তোমাকে দিচ্ছি আমি, তুমি এটা পরিচালনা করে আমার ভারত মাতাকে স্বাধীন করো। একদম। তো এরকম ইতিহাস বইতে আমরা পড়েছি সবাই কম বেশি, কিন্তু রাসবিহারী বসু সম্পর্কে মানে তার ভিটের কি অবস্থা আমারও জানা ছিল না। কিন্তু এখানে এসে আমার সত্যি খারাপ লাগছে যে তার অন্তত ভাঙাচোরা ঘরটাও নেই, মানে কোনো মেনটেনেন্স হয়নি। চেষ্টা করলে কিন্তু করা যেত, কারণ এখনো আমি প্রচুর পুরনো মাটির বাড়ি দেখেছি যেগুলো এখনো কিন্তু রক্ষণাবেক্ষণ আছে এবং আছে, অন্তত কিছু ভাঙাচোরা দেওয়ালও পড়ে আছে। শিশু বয়সে উনি যে মাঠটায় খেলতেন, মাঠটাও সামনেই ফুটবল খেলতেন। এখানে জন্ম নেওয়ার পর শিশু বয়সে যে মাঠটায় খেলতেন, খেলাধুলা করতেন, সেই মাঠটাও রয়েছে এখন রাসবিহারী বসুর নামেই। এখানে আর কি কি করা হয়েছে মানে আপাতত? রোডটার নাম দেওয়া হয়েছে রাসবিহারী বসু। এই রোডটা হসপিটালটা হয়েছে, একটা হসপিটাল পঞ্চায়েতের সামনেই, মেন রাস্তার গায়ে। মানে এগুলো কি যেগুলো আমাদের পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের মাধ্যমে যেগুলো করা সম্ভব হচ্ছে, করছে আস্তে আস্তে। তো এখানে আপনারা কি চাইছেন এখন? লাইব্রেরি বা একটা সংগ্রহশালা, আর আর হচ্ছে আপনার পর্যটন কেন্দ্র। আপনার জন্মদিনে বাসে করে এখানে যাত্রী আসেন, মানে ওনার টানে বাসে করে আসেন। প্রতি 25শে মে আপনার বাসে করে এখানে আসেন। হেরিটেজ ঘোষণার বিষয়টা হচ্ছে যে এখানে মানুষের মধ্যে যে আবেগ উদ্দীপনা রয়েছে এবং বিশেষ করে যারা দেশকে ভালোবাসেন বা দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই সমস্ত বিপ্লবী বা মনীষীদের মানে সংরক্ষণের ব্যাপার, মানে সেই আদর্শটাকে বাঁচিয়ে রাখার ব্যাপার, সেটাকে কিন্তু কেন জানি না যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সবথেকে উজ্জ্বল নক্ষত্র রাসবিহারী বসু এবং তারপর নেতাজি, মানে একজনের নাম নিলে আরেকজনের নাম আসবে, কিন্তু সেই জায়গাটাকে মানে এর আগের সরকার, এখন তো একটু চেষ্টা হচ্ছে, আগে তো কিছুই হয়নি। মানে এটা খুব খারাপ লাগছে যে কোনো সম্মানই দিল না। এবং সব থেকে বড় ব্যাপার এখানে এই যে গ্রামটা রয়েছে, গ্রামটার নাম কি? সুবলদহ, রায়না 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে। রায়না 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে সুবলদহ গ্রাম। এই গ্রামটায় প্রায় 40%-এর উপরে মুসলিম মানে সংখ্যালঘুদের বাস। এখানে যা কিছু এখন হচ্ছে তার অনেক কিছুই কিন্তু মুসলিমরাই কিন্তু জমিদান করেছেন। আপনাদের ওই কি একটা বলছিলেন তখন, যে সংগ্রহশালা এখন যেটা করেছেন ওইখানটায় ওনার কিছু বইও আছে, আর সব থেকে বড় কথা, এই গ্রামের ছেলেরা যে ময়দানটা উনি খেলতেন, ওটা এখনো টুর্নামেন্ট করে রাসবিহারী বসুর নামাঙ্কিতই। প্রতি বছরই একটা টুর্নামেন্ট হয় ওনার নাম করে, মানে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা আমি একটা জিনিস আমি বলি, আমি অনেক সিনেমা দেখেছি রাসবিহারী বসু আছে বা নেতাজি সম্পর্কে, অনেক বড় বড় বইতে আমরা পড়েছি, কিন্তু বাস্তবে তার যে জন্মভিটে বা সেই জায়গাটা কোনো না কোনো কারণে সংরক্ষণ করাই হয়নি। মানে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের ইতিহাসটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখানেই আছে রাজনীতি। সেটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষে যে সরকার রয়েছেন তাদের যে যুদ্ধনীতি, সেই যুদ্ধনীতিটা পাকিস্তানের সঙ্গে নয়, দেশের মধ্যে গন্ডগোল পাকানো, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। কিন্তু আজাদিন ফৌজে যে সমস্ত সেনাপতি ছিলেন তার মধ্যে বেশিরভাগই ছিলেন কিন্তু মুসলিম সেনাপতি, এবং দেশের জন্য সবথেকে বেশি মুসলিমরা প্রাণ দিয়েছে। সাথে আজকে দেশ রক্ষারও যখন প্রশ্ন এসছে, যখন কাশ্মীরের ইস্যু নিয়ে পাকিস্তানের সাথে ঝামেলা, তখনও কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কে? সোফিয়া কুরেশি, মুসলিম ওখানকার কর্নেল। এবার এখানে সম্প্রতি শহীদ হলেন ঝন্টু আলী শেখ, বিএসএফ এক সাব ইন্সপেক্টর শহীদ হলেন। অর্থাৎ দেশ স্বাধীনতায় রক্ত দিয়েছে মুসলিম, দেশ রক্ষায় রক্ত দিচ্ছে মুসলিম,
আর এই বিজেপি আরএসএস, আরএসএস আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন আজাদিন ফৌজ নিয়ে মায়ানমার হয়ে যখন ভারতে ঢুকছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এই আরএসএস এর জঙ্গিরা ব্রিটিশ তাদেরকে পাঠিয়েছিল নেতাজিকে হত্যা করার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস এই হিন্দু মুসলিমের রাজনীতি যখন ভারতবর্ষে শুরু হয় দেশ স্বাধীনতার সময়, সেই সময় শ্যামাপ্রসাদ থেকে শুরু করে হিন্দু মহাসভা আরএসএসকে বলেছিলেন, তার সদস্যদের বলেছিলেন যে এরা যখনই কোথাও সভা করবে তাদেরকে মেরে তাড়াবে। এই হুকুমি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়েছেন, কারণ তিনি বুঝেছিলেন দেশ স্বাধীনতা করতে গেলে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হবে। এবং সেই কারণে তার সেনাবাহিনীতে কিন্তু আজাদিন ফৌজে সবথেকে বেশি মুসলিম সদস্য ছিলেন। এবার এইখানে এই বিষয় নিয়ে ব্লক সভাপতি রয়েছেন, তো এই যে আপনারা আর কি কি চাইছেন আর কি কি উদ্যোগ করেছেন অলরেডি? আমরা উদ্যোগ করেছি বলে দেখুন, বা আপনি নিজেও দেখলেন যে একটা এত বড় একটা মানে মানুষ আমাদের এই এলাকায়, একটা আমাদের একদম নিম্নবর্তী এলাকা যেটা বলা হয়, মানে আমাদের আপনাদের মাধ্যম দিয়ে চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হচ্ছে সুবলদা গ্রাম। তা আমি একটা কথাই বলবো যে বামফ্রন্ট সরকারের আমলে তার বাড়িটাও রক্ষণাবেক্ষণ করতে পারতো। আপনারা দেখছেন যে শৌচাগারটার অবস্থা কি হয়ে রয়েছে। আমরা আমাদের সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে পশ্চিমবাংলার মনীষীরা, বিপ্লবীরা কিন্তু মানুষ কিন্তু তাদেরকে আবার আস্তে আস্তে স্মরণ করতে পারছে। একটাই কারণ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাটির গন্ধটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে, সেটা মানুষের কাছে তুলে ধরছেন। সেটা কিন্তু আজকে আমরা পাচ্ছি, এই আমাদের রাসবিহারী বসুকে মানুষের কাছে তুলে ধরতে পারছি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এটা কারণ আমরা- কেন্দ্রীয় সরকার বা কোনো হেল্প না, করেনি? কেন্দ্র সরকারের দেখুন, রাজনীতি করার জন্য ওনাদের যে মন্ত্রী পীযূষ গোয়াল এখানে এসেছিলেন, এসে মালা দিয়ে চলে গিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য। উনি অনেক বড় বড় কথা বলে গেছেন, কিন্তু কোনো পর্যটন শিল্প থেকে আরম্ভ করে কিচ্ছু এখানে করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 20 লক্ষ টাকা পর্যটন শিল্প থেকে দিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে, জেলা পরিষদের মাধ্যম দিয়ে আমরা গার্ডওয়াল করে জায়গাটাকে সংরক্ষণ করছি। আমাদের কাকু যে বলছিলেন একটা জায়গার যে প্রবলেমটা আছে, এটা বামফ্রন্ট সরকারের আমল থেকে, তখন তারা জায়গাটাকে যে পরিবর্তনটা করেছেন, আমি আরএসএস থেকে সিএস এর যে পরিবর্তনটা, সেটা আমাদের একটা কাজ চলছে। রিসেন্টলি ওটা রেকর্ডটা সংশোধন হবে, ডিএলআরও এসডিএলআরও তো আমরা ওটা কমপ্লেন করা হয়েছে, রিসেন্টলি ওটা চেঞ্জ হবে। আমরা তারপর আমাদের সরকারের কাছে আমরা আবেদন রেখেছি, আমাদের চেষ্টা হচ্ছে আরও পর্যটন শিল্পকে বাড়ানো, যাতে এখানকার মানুষের একটাই রাসবিহারী বসু একটা ইন্টারন্যাশনাল ফিগার। অবশ্যই আমার এই গ্রামে জন্মগ্রহণ করেছেন বলে তার যে নামটা মুছে যাক, এটা অ্যাকচুয়ালি আরএসএস এর রাজনীতি। আপনি যে বলছিলেন না, এটা অরিজিনাল। আমরাও ভাবি যে আরএসএস এর রাজনীতি কি, আরএসএস বলতে চাই যে কোনো বিপ্লবীদের নাম যাতে না থাকে, তাহলে কিন্তু আরএসএসটাকে মানুষ ভুলে যাবে। বিপ্লবীদের যে সংগঠন করে যে ব্রিটিশ দিকে তাড়ানোর যে একটা কৌশল তৈরি করেছিল, সেটাকে কিন্তু আরএসএস নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য সেটাকে মেলাইন করার চেষ্টা করে। যার ফলে আজকে দেখুন নরেন্দ্র মোদী বহুত বড় বড় কথা বলেন, কিন্তু উনি একটা বিপ্লবী জায়গাকে সংরক্ষণ করেছেন, এমন একটা জায়গা দেখান। এবং সবচেয়ে ভারতবর্ষের মধ্যে মনে হয় পশ্চিমবাংলায় সবচেয়ে বিপ্লবীদের জায়গা বেশি। সেই যাতে পশ্চিমবাংলাকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায়, কারণ সেই বিপ্লবীদেরকে যদি আমি ফিগার করে তোলা হয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় একটা বড় জায়গায় যাবে। সেটা প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ জানে। সেইটাকেই কিন্তু আরএসএস বিজেপিকে দিয়ে লুকানোর চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে একটা জিনিসই বলতে চাই, যে রাসবিহারী বসু যে ধ্যান ধারণা, তার যে স্মৃতিচারণ, সেটা যাতে মানুষের কাছে আরও প্রকাশ হয়, আগামী প্রজন্মর কাছে যাতে সেটাকে তুলে ধরা যায়, এবং তার এই জায়গাটাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলে মানুষের কাছে তুলে ধরতে পারি, এটাই আপনাদের মাধ্যমে আমাদের আবেদন। খুব সংক্ষেপে খুব সুন্দর বলেছেন। আমার সঙ্গে প্রবীরদা আছে, 1 মিনিট। হ্যাঁ, দেখুন, আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমি এই এলাকার ছেলে, আমাদের বাপ্পাদা এই এলাকার ছেলে, এবং সবচেয়ে বড় বৈপ্লবিক যিনি ছিলেন তিনি হচ্ছেন রাসবিহারী বসু। কারণ আপনিও বলেছেন, তার নেতৃত্বে যে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি আমাদের সকলের প্রণম্য। এবং আমি আর রাসবিহারী বসু সম্বন্ধে বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আমাদের এই ভারতবর্ষের যে বাংলা এবং বর্ধমান জেলা একটা বৈপ্লবিক যে একটা আগুন জ্বালিয়েছিল, তার প্রমাণ আর একটা আছে। দেখুন, সেটা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম, এবং উনি বিপ্লবীদের অনেক মন্ত্রণা দিয়েছেন এবং যাতে এগিয়ে যায়। তার বিখ্যাত গান কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। তারপর উনি জেনেছিলেন যে যেহেতু আমাদের হিন্দু মুসলিমকে এক হয়ে থাকতে হবে, সেজন্য উনি লিখলেন যে মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। আজকে কিসের জন্য আজকে ওই বিভিন্ন চ্যানেল বলতে থাকে কিসের কুসুম,
এটা আপনিও এটা প্রচার করেছেন। আমরা তাই বলি, আমরা এই বাংলাকে রক্ষা করব, আমরা এই ভারতবর্ষকে রক্ষা করব, হিন্দু মুসলিমের বিভেদ আমরা হতে দেব না। আমি একজন ব্রাহ্মণের ছেলে, আমি গীতা, উপনিষদ, বেদ সবকিছু পাঠ করেছি। সকল বিষয়ের এক কথা, হযরত মুহাম্মদ যেটা বলেছেন, রামকৃষ্ণদেব বলেছেন, শ্রীকৃষ্ণদেব বলেছেন যে ঈশ্বর এক এবং অভিন্ন, ওনার কথার কোনো আলাদা হয় না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ওই একই জায়গা থেকে সৃষ্টি হয়েছি। তাই আমরা বলতে চাই যে আমরা এক বৃন্তে দুটি কুসুম। আমার এখানে আমাদের বাপ্পাদ আছেন কলিমুদ্দিন, আমি ব্রাহ্মণের ছেলে প্রবীর চক্রবর্তী। আজকে সারা বাংলায় যে অশান্তির আগুন ছড়াতে চাইছে, সেই আগুন আমরা এই রাসবিহারী বসু আর ওখানে রাসবিহারী ঘোষ, স্যার রাসবিহারী ঘোষ এবং স্যার রাসবিহারী বসু, ওনাদের যে অনুপ্রেরণা ছিল, তার অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই বর্ধমানের ছেলেরা আমরা দেখিয়ে দিয়ে যাব তোমাদের বিরুদ্ধে আমরা লড়তে পারি কিনা। আমার পাশে আছে কলিমুদ্দিন, আমি প্রবীর চক্রবর্তী, আমরা এক এবং অভিন্ন। তো আপনারা দেখলেন এখানে কিন্তু সম্প্রীতি, কারণ বিপ্লবী সত্তা আমাদের ভারতবর্ষে যত বিপ্লবী ছিলেন তার মধ্যে বাংলায় সব থেকে বেশি। এমনকি সেলুলার জেলে যে কজন বিপ্লবী ছিলেন তার মধ্যে 99% বাঙালি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিপ্লবীদের কথা যখন আসে, বিপ্লবের মধ্যে কিন্তু হিন্দু মুসলিম নেই। মানে কীরকম হয়, আমি হিন্দু বিপ্লবী, আমি মুসলিম বিপ্লবী, এরকমভাবে হয় না। বিপ্লবী মানে বিপ্লবী। আর যখন আপনি বিদেশে যান তখন পরিচয় কিন্তু আপনি মুসলিম হিসাবে বা হিন্দু হিসাবে হয় না, সেখানে আপনি ভারতীয় হিসাবে। ফলে আপনি যখন দেশ স্বাধীনতার কথা বলছেন তখন হিন্দুর জন্য স্বাধীনতা করছেন না বা মুসলিম জন্য করছেন না, করছেন দেশের জন্য। ফলে যে যত বিপ্লবী আছে বাঙালি বিপ্লবী, তাদেরকে আবার জীবন্ত করে তোলা, তাদের আদর্শ জীবন্ত করে তোলা, তাদের স্মৃতিচারণ করা, তাদের যে জন্মভিটে বা তাদের বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড যে জায়গাগুলো, সেই জায়গাগুলো, তাদের আদর্শগুলো আবার নতুন করে তুলে ধরতে হবে। কারণ এই একটা জিনিসই কিন্তু, বিপ্লবী আদর্শই কিন্তু ভারতকে বাঁচাতে পারে, বাংলাকে বাঁচাতে পারে ওই সাম্প্রদায়িক বিষাক্ত কীটদের থেকে। না হলে কিন্তু দেশটা ধ্বংস হয়ে যাবে। যে ধ্বংসলীলা তারা বহু আগে শুরু করেছে। দেশ ভাগের, অনেকে বলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নাকি ভারত ভাগ হয়েছে। না, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হলে তাহলে সমস্ত মুসলিম পাকিস্তানে চলে যেত, বা সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এখানে চলে আসতো, বা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে হিন্দুরা সব চলে আসতো। ওখানেও হিন্দু আছে, ওখানেও আছে। কেন? অর্থাৎ তারা নিজের জন্মভিটে বাপ ঠাকুরদার জমি ছেড়ে কেউ যেতে চায় না। তো বিষয়টা হচ্ছে এই যে একটা মানুষ সে কি ধর্ম বিশ্বাস করবে তার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশের আইডেন্টিটি, পরিচয় হিসাবে আমরা কিন্তু কোনো দেশে গেলে আপনাকে ধর্ম সংস্থা কোনো আপনাকে পাসপোর্ট দেয় না, দেয় দেশ। ফলে দেশের আইডেন্টিটি আপনি ভারতীয়। বিপ্লবী আন্দোলনগুলো ঠিক সেইভাবে হয়েছিল। সেখানে হিন্দুর জন্য স্বাধীনতা আন্দোলন হয়নি, মুসলিমদের জন্য আলাদা করে আন্দোলন হয়নি, হয়েছে দেশ রক্ষার জন্য। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের রাসবিহারী বসু থেকে শুরু করে যত বিপ্লবী বাংলার ছিলেন, তারা কিন্তু কখনোই ধর্মের ভিত্তিতে বিপ্লবী আন্দোলন করেননি বা দেশ স্বাধীনতার চেষ্টা করেননি। করেছেন বাংলা এবং ভারতকে বাঁচানোর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু এক শ্রেণীর নতুন বিপ্লবী জন্ম হয়েছে, সেই বাঙালিকে তারা দেশভক্তি শেখাচ্ছে। নেতাজির জাতিকে, রাসবিহারী বসুর জাতিকে তারা দেশভক্তি শেখাচ্ছে নতুন করে, আবার ধর্ম শেখাচ্ছে। আমাদের স্বামী বিবেকানন্দ থেকে আমরা যে হিন্দু ধর্ম আজ সারা বিশ্বে পৌঁছে গেছে, সেই স্বামী বিবেকানন্দের আদর্শের অনুসারী আমরা। তো তাদেরকে নাকি এখন হিন্দুত্ব শিখতে হবে ওদের কাছ থেকে, ব্রিটিশের দালালদের কাছ থেকে। যাই হোক, এই ভিডিওর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। পরবর্তীকালে আরও বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওটা সমৃদ্ধ করব। আর এখানে যেদিনকে এই সংগ্রহশালা বা লাইব্রেরি হবে বা ট্যুরিস্ট স্পট হবে, সেই সময় অবশ্যই এখান থেকে আবার সরাসরি লাইভ করব। ধন্যবাদ, আজকের মতো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।